একটি পুরনো ঘটনা বা পুরনো কথা সেটা নতুন করে সামনে আসলো। কথাটা হচ্ছে এই, সাংবাদিকদের মুখ বন্ধ করার মূলে ছিল গোয়েন্দা সংস্থা, প্রেস সচিব। খুবই সত্য কথা, একদম পরিষ্কার করে তিনি বলেছেন। এটা শেখ হাসিনার শাসনামলে আমরা যারা সাংবাদিকতায় ছিলাম অন্তত প্রত্যেকেই হাড়ে হাড়ে টের পেয়েছি যে নিয়ন্ত্রণ কাকে বলে। এবং মূলত সেই কাজটা 1/11-এর সময় ডিজিএফআই শুরু করেছিল, ওটাকে আরো জোরালো হয়েছে বা করেছে শেখ হাসিনা সরকার। একেবারে ডিজিএফআই ছিল মূল নিয়ন্ত্রক, তার পাশাপাশি এনএসআই ছিল, আর হালকা পাতলা মাঝে মধ্যে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ খুবই কমই ছিল। আমি যেটা মানে যেটা নিজে ফেস করেছি, মানে প্রতিনিয়ত ডিজিএফআই কে ফেস করতে হতো। ডিজিএফআই মিডিয়া উইং ছিল, সেই উইং এ এক একজন সামরিক কর্মকর্তাকে 3টা 4টা করে তাদের কে ভাগ করে দেওয়া হতো, যে তুমি 3টা 4টা এই টেলিভিশন দেখবা, তুমি 3টা 4টা। এবং তারপরে মাঝে মধ্যে কোন রকম ইয়ে ছাড়া, কে পাঠাচ্ছে কোনো এ নেই, সিডি পাঠানো হতো। সেই সব সিডি বঙ্গবন্ধু শেখ হাসিনার তাদের যত দিবস আছে সেই সমস্ত ফ্রিস্তি প্রচার করার জন্য পাঠানো হতো, এবং সেইগুলি আনএডিটেড প্রচার করতে বাধ্য হতো। এবং সেইটা যে কে পাঠাচ্ছে তার কোনো নমুনা তারা রাখতো না। এইটা নিয়ে প্রতিনিয়ত আমি নিজেও একটা সেই রকম সিডি প্রচার না করার কারণে অফিস থেকে চিঠি খেতে হয়েছে, এবং অফিস মানে ডিজিএফআই চাপ দিয়েছে, অফিস আমাকে চিঠি দিয়েছে। সম্ভবত 17ই মার্চ শেখ মুজিবের জন্ম দিবসের এরকম কোন একটা সিডি। সামহাও এটা মানে আমি মনে ছিল না বা মিস হয়েছে কোনো একটা ভাবে। সেটাকে তারা সিরিয়াসলি এত ক্ষিপ্ত হয়েছে আমার উপরে যে ম্যানেজমেন্টকে দিয়ে আমাকে চিঠি খাওয়াইছে এটার জন্য। এবং মানে আমাকে যখন নাকি অফিস থেকে বের করে দেওয়া হয়, সেটার পিছনে এটাও একটা কারণ ছিল, এবং এটা অফিসিয়াল লিখিত চিঠিতেও সেটা উল্লেখ করা আছে। দর্শক, যাক, এটা আমার নিজের কথা না, এটা যতজনকে জিজ্ঞাসা করবেন, এমনকি যারা আওয়ামী লীগ সমর্থক, যে সমস্ত হেড অফ নিউজ ছিল, জিজ্ঞাসা করেন, প্রত্যেকে একই কথা বলবে, ডিজিএফআই নিয়ন্ত্রণ করতো। তারা মাঝে মধ্যে আবার খাওয়াতো বিভিন্ন ইয়েতে। তো শেষের দিকে আমার গত 2-3 বছর আর ডাক পড়তো না, যখন তারা বুঝলো যে আমি আমার বক্তব্যে কঠিন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আমি বক্তব্য দিতাম, তখন আমাকে খাওয়ানো দূরের কথা, আমাকে কিভাবে বের করবে সেই চেষ্টাটাই করতাম। যাক, আজকে শফিকুল আলম একদম খুব সুন্দরভাবে সেই ঘটনাটা উল্লেখ করেছেন। বিগত সময়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম বড় ভূমিকা ছিল। এই গোয়েন্দা সংস্থাগুলোকে সাংবাদিকরাও ব্যবহার করেছে। তারা তাদের নিজেদের প্রমোশন, তারপরে প্রতিপক্ষের লোকজন, তাদের অপছন্দের লোকজনকে বিতরণ করা, এই কাজগুলো তারা ক্রমাগতভাবে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গেছে। আর গোয়েন্দা সংস্থাও মালিকদের কাছ থেকে 2 পয়স কামাতেন কর্মকর্তারা। ওই বিভিন্ন সিডি তৈরি করত, বড় অঙ্কের বিল দিত। কোনো কোনো কর্মকর্তার বাসায় এডিটিং প্যানেল বসানো হয়েছিল এই সমস্ত কাজগুলো করার জন্য। একটা সিডি, একটা জিনিস বানাইতে যেখানে 20,000 টাকা খরচ, সেখানে তারা 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা বিল করতো। এগুলি ভাগাভাগি চলতো। তারপরে আবার প্রত্যেকটা মালিককে টাকা দিতে বাধ্য হতো মাসোহারা। এই কাজগুলো চোখের সামনে দেখেছি দর্শক, এই জন্য বলছি যে অপরাধ চক্রের, মানে শুধু গণমাধ্যমের কণ্ঠ বন্ধ করা না, সুবিধাগুলিও নিত। তারপরে তারা বিভিন্ন প্রেজেন্টারকে, তাদের লোকদেরকে চাকরি দেয়া, এই কাজগুলো অব্যাহতভাবে ডিজিএফআই মিডিয়া উইং করে গেছে। বিগত সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম বড় ভূমিকা ছিল। সেই জায়গা থেকে সরে আসতে হবে। ভবিষ্যতে গণমাধ্যমে যাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। শুক্রবার ঢাকা রিপোর্টস ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নিয়ে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এতে গণমাধ্যম সংস্কারের 13 দফা প্রস্তাবনা পেশ করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই নামের একটি সংগঠন। প্রেস সচিব বলেন, স্বৈরাচারের আমলে সাংবাদিকদের মুখ বন্ধ করার পেছনে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি, ডিজিএফআই এবং এনএসআই। এর শেষের দিকে আবার এনএসআই অ্যাক্টিভ ছিল, এটা সত্য। ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী সিস্টেম তৈরি না হয়, সেজন্য এডিটোরিয়াল ও রিপোর্টার ফ্যাসিবাদী বয়ান দিত তাদের বের করা উচিত, মানে যারা এই কাজগুলি করত। শফিকুল আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে, তারা সারা দেশে পর্যবেক্ষণ করে রিপোর্ট দেবে। রিপোর্ট পেলে আমরা আলোচনায় বসবো। যাক, এই হলো অবস্থা। গণমাধ্যমকে মুক্ত করা, গোয়েন্দা সংস্থা মুক্ত করা খুবই জরুরি। এটা কত বড় একটা চাপ, এটা
মানে যারা বিগত 15 বছরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিল তারা প্রত্যেকে এটা মানে মর্মে মর্মে অনুভব করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।